প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের একটি বই, নাম ব্ল্যাকমেইলার। এখন শুরু করছি পঞ্চম অংশ। হাসলো সোহানা। হ্যালো ডিন, বলে ওর হাতটা ধরল। আহ, দারুণ জায়গা তো। আর আপনি বলেছিলেন কেনসিংটনে একটা হ্যাটের দোকান চালান। হ্যাটের দোকানের মালিক এত শান শৌকতের সঙ্গে থাকে কিভাবে? এসো বসো ডিন। হাত ধরে ওকে নিয়ে এসে লম্বা সোফাটায় বসিয়ে দিল। সোফায় গা এলিয়ে দিয়ে ডিন এরা কারা জিজ্ঞেস করলো ডিন, এরা কারা? আমার বন্ধু, সোহানা জবাব দিল। কফি খাবে? বাহ, কফিও বানাতে পারেন? আপনি পারেন নাকি? হেসে কাঁপা কাঁপা একটা আঙুল তুলে সোহানার পায়ের দিকে দেখালো। প্রথমে মনে করেছিলাম আপনি ডাক্তার, আর তারপর কারাতের গ্র্যান্ড মাস্টার নেই। তারপর বললেন হ্যাটের দোকান করেন। তাহলে এসব কি? ও বুঝেছি, সিক্রেট এজেন্ট, তাই না? রসিকতার ঢঙে হেসে উঠল। সোহানা জিজ্ঞেস করলো, তোমার মাথার কি অবস্থা? মাথা ভালোই তো ছিল, কিন্তু এখন সামান্য ঘুরছে। ও ঠিক হয়ে যাবে। আর এই যে দেখুন, এই হাতটা। বা হাত তুলে নাড়ালো ডিন। একেবারে ঠিক হয়ে গেছে। সাংঘাতিক ডাক্তার। ডক্টর সিভেনিস এত সুন্দর চিকিৎসা করেন। ক্লিনিকটাও খুব আরামের, কোনো টাকা পয়সা নিলেন না। বিনে পয়সায় এত দামি চিকিৎসা কেন করছে জিজ্ঞেস করেছিলাম। জবাব দিল, আমি জনসেবা করি, বিশ্বাস করিনি। বুঝেছিলাম সমস্ত খরচ সোহানা চৌধুরী নামের ওই মেয়েটা দিয়েছে। নিজেকে প্রশ্ন করলাম, কেন দিল? নিজেই জবাব বানিয়ে নিলাম। তোমাকে ওর ভালো লেগে গেছে, মিস্টার ডিন মার্টিন। ডিনের পাশে বসলো সোহানা। এখানে কোথায় উঠেছ? কোথায় উঠেছি? চোখে পানি জমায় ঝাপসা দেখছে ডিন। উঠিনি এখনো, এলামই তো আজ সকালে। চোখ টিপল। টিপতে গিয়ে বিকৃত হয়ে গেল মুখের একটা পাশ। মনে হলো ব্যথা পাচ্ছে। তবে বুড়ো ডিনকে বোকা ভাবার কোনো কারণ নেই। ফিলিট স্ট্রিটে এক বন্ধু আছে আমার, বুঝলেন? খবরের কাগজের লোক, ক্রাইম বিভাগের দুদে রিপোর্টার। অনেককে চেনে, অনেকের সঙ্গে খাতির। ওর সঙ্গে দেখা করলাম, একসঙ্গে বসে মদ খেলাম প্রচুর প্রচুর। চটচটে মুখ থেকে ঘাম মুছল। আমি ওকে জিজ্ঞেস করলাম, সোহানা চৌধুরী নামে কাউকে চেনো? ভীষণ সুন্দরী আর রহস্যময় একটা চরিত্র, ক্যারাতে মারের ওস্তাদ। ও প্রায় চমকে উঠে বলল, ক্রাইস্ট, ওর সঙ্গে জড়ালে কি করে? হাজার হাজার গুজব শোনা যায় ওর নামে। তারপর প্রশ্ন করে করে ওর কাছ থেকে অনেক কথাই জেনে নিলাম। এই বাড়ির ঠিকানাটাও সংগ্রহ করে দিল ও। থেমে গেল ডিন, দম ফুরিয়ে এসেছে। সবজে সবুজে সবজে হয়ে উঠল মুখটা। উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু ভালো মতো সোজা হওয়ার আগেই পড়ে গেল কাত হয়ে সোহানার গায়ের উপর। বিড়বিড় করলো, ও গড, আবার অসুস্থ হয়ে যাচ্ছি। 15 মিনিট পর গরম পানির শাওয়ারের নিচ থেকে ওকে টেনে সরালো রানা। ওর হাতে বন্দি অবস্থায় এতক্ষণ দুর্বল ভঙ্গিতে ধস্তাধস্তি ও গালাগালি করছিল ডিন। লম্বা একটা ম্যাসাজ টেবিলে শুয়ে তোয়ালে দিয়ে জোরে জোরে চামড়ায় ঘষা দিতে লাগলো রানা। 30 মিনিট পর পেন্ট হাউজের গেস্ট রুম থেকে বেরিয়ে এলো রানা সোহানার কাছে। জানালায় দাঁড়িয়ে তাকিয়ে আছে অন্ধকার পার্কের দিকে। রয় কনারি নিশ্চিন্ত হয়ে চলে গেছে। ও জানে ডিনকে যখন পাওয়া গেছে, বসকে উদ্ধারের ব্যবস্থা রানা আর সোহানাই করবে। রানা বলল, ঘুমিয়ে পড়েছে। চুপচাপ রানার দিকে তাকিয়ে আছে সোহানা। রানা কি বলে শোনার অপেক্ষা করছে। আমাদের হাতে এখন এটাই জরুরি কাজ, রানা বলল।
কাল জোয়ালিন হেইফোর্ডের সঙ্গে দেখা করব কিনা ভাবছি। কথা দিয়েছ যখন করা তো উচিত। তাছাড়া দুটো ব্যাপারে কোথায় যেন একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে না। তবে সলিলের ব্যাপারটা নিঃসন্দেহে আর্জেন্ট। সকালে ডিনের সঙ্গে কথা বলে ঠিক করতে হবে কিভাবে এগোনো দরকার। এক মুহূর্ত ভাবল রানা। ও রুমের ইন্টারকম থেকে আমাকে একটা রিং দিয়ে ক্রেইডলটা নামিয়ে রেখো। আমার ঘরেরটাও আমি তুলে নামিয়ে রাখবো। রাতে জেগে উঠে বা ঘুমের মধ্যে যদি প্রলাপ বকতে আরম্ভ করে শুনতে পারবো। ওর প্রলাপ থেকে মনে হয় মূল্যবান তথ্য বেরিয়ে আসতে পারে। রাখবো। সলিলের ব্যাপারে আর কিছু ভাবলে? না, তবে আশা ছাড়তে রাজি নই। আমিও না। ধরেই মেরে ফেলবে বলে মনে হচ্ছে না আমাদের। মনে হচ্ছে না আমার। ধীরে ধীরে শেষ করবে। যতটা সম্ভব বেশি তথ্য আদায়ের চেষ্টা করবে। যাই করুক, শেষ পর্যন্ত মেরে ফেলবে তাতেও কোনো সন্দেহ নেই। তাড়াতাড়ি ওকে খুঁজে বের করা সেজন্যই দরকার। হ্যাঁ, চিন্তিত ভঙ্গিতে মাথা ঝাঁকালো সোহানা। রানা হাত বাড়াতেই চট করে সরে গেল একটু। এই না, আমি শুতে যাচ্ছি। খুব ক্লান্তি লাগছে। অনেস্ট। গুড নাইট রানা। গুড নাইট। জড়িয়ে ধরে ওর গালে চুমু দিল রানা। নিজের শোবার ঘরের দিকে চলে গেল সোহানা। ওর গমন পথের দিকে চেয়ে মৃদু হাসল রানা। জানে যতই ঘুমের ভান করুক, আজ রাতেও ওর ঘরে না এসে থাকতে পারবে না সোহানা। মেলস গ্রেনেডের লিভারটা খুলে উড়ে গিয়ে পড়ল। আনারস আকৃতির সাক্ষাৎ মৃত্যুটা আছড়ে পড়ল বিমানের ডেকে। আধা বেহুশ পাকিস্তানি জঙ্গির পাশে উপুর হয়ে পড়ল ডিন। মাথা তুলে কাঁধের উপর দিয়ে মাথা ঘুরিয়ে ফিরে তাকালো লোকটা। দুই সারি আসনের মাঝখানের সরু পথে ভয়ানক জিনিসটাকে গড়াগড়ি খেতে দেখে একটা আতঙ্কিত নীরব চিৎকার যেন স্থির হয়ে গেল ওর হা করা মুখে। দীর্ঘ কয়েকটা সেকেন্ড আশা নিরাশার দোলায় দুলল ডিনের মন। তাকিয়ে আছে কালো কুৎসিত বস্তুটার দিকে। পুরানো আমলের মিলস গ্রেনেড। বহু বছর আগে হয়তো বানানো হয়েছিল। হয়তো স্প্রিংটা দুর্বল হয়ে গেছে। হয়তো স্ট্রাইকারটা আঘাত হানতে ব্যর্থ হয়েছে। কিংবা 5 সেকেন্ডের সেফটি ফিউজটাকে ইগনাইট করতে ব্যর্থ হয়েছে পারকাশন ক্যাপ। কিংবা কিংবা আরও অনেক কারণে তো ওটা নাও ফাটতে পারে। সিটের সারির বা প্রান্তে বসা মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া লোকটা ঝাঁপ দিল সামনে। ইচ্ছাকৃতভাবেই যেন কোনো বুদ্ধিমান প্রাণীর মতো গড়িয়ে ওকে পাশ কাটিয়ে সরে গেল কালো বস্তুটা। চলে গেল লোকটার বাচ্চা ও স্ত্রীর সিটের নিচে। এবং তারপরই কানে এলো ভয়ানক বিস্ফোরণের শব্দ। কিছুই ব্যর্থ হয়নি, একমাত্র ডিন ছাড়া। সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ও। জীবনটা ধ্বংস হয়ে গেছে ওর। ইন্টার রকমে ডিনের গোঙানি আর বীরবিনানি শুনতে পেল রানা। পিছলে বিছানা থেকে নেমে ছুটল। বারান্দায় দেখা হয়ে গেল সোহানার সঙ্গে। সেও জেগেছিল, ডিনের গোঙানি শুনেছে। দুঃস্বপ্ন দেখছে বোধহয়, রানা বলল। যেরকম জোরে জোরে গোঙাচ্ছে, শোনার জন্য ইন্টারকমের প্রয়োজন পড়ে না। তুমি সামলাতে পারবে না, সোহানা বলল। তুমি তোমার ঘরে চলে যাও, আমি দেখছি কি করা যায়। যাব? দ্বিধা করছে রানা। মাথা ঝাঁকালো সোহানা। মনে হয় কথা বের করার এটাই সুযোগ। তোমার কাছে মুখ খুলবে না বলে ঘুরে গেল আবার ডিনের ঘরের দরজার দিকে। আধখোলা পাল্লাটা ঠেলে ভিতরে ঢুকলো। সুইচ টিপে আলো জ্বাললো। ঘুমের মধ্যে মোচড় খাচ্ছে ডিনের দেহটা, যেন প্রচণ্ড যন্ত্রণায়। পাশে বসলো সোহানা। আস্তে করে ডিনের কাঁধে ঠেলা দিয়ে বলল, কি হয়েছে ডিন? দুঃস্বপ্ন দেখছো? খুলে গেল ডিনের চোখের পাতা। একটা ঝাঁকি খেয়ে বিছানায় উঠে বসলো। ওহ গড!
দুই হাতে সোহানার একটা হাত আঁকড়ে ধরল, হাঁপাচ্ছে। এখনো চোখে ঘুমের রেশ। আলতোভাবে ওর পিঠ চাপড়ে দিতে দিতে সোহানা বলল, তুমি বোধহয় দুঃস্বপ্ন দেখছিলে। আচমকা হাত দুটো আবার সরিয়ে আনলো ডিন। ঘরের চারপাশে তাকালো। ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হয়ে এলো চেহারা। মদের ঘোর কেটে যাচ্ছে যেন। অবশেষে জোরে একটা নিঃশ্বাস ফেলে বিরক্ত কণ্ঠে বলল, নাটক করে ফেলেছিলাম নাকি? দুঃস্বপ্ন সবাই দেখে, মোলায়েম স্বরে বলল সোহানা। দুঃস্বপ্নটা যদি বাস্তব হয়? আগে ঘটে যাওয়া কোনো ঘটনার কথা বলছো? ঘুমের মধ্যে দেখেছ আবার? কোন ঘটনাটা? প্রচণ্ড শক্তিশালী একটা দানব আমাকে শাওয়ারের নিচে চেপে ধরে রেখেছিল অনন্তকাল ধরে। সেটা কি বাস্তব না দুঃস্বপ্ন? তোমাকে আসলে গোসল করানো হচ্ছিল। ওভাবে না ভেজালে ঘুমাতে পারতে না। এক মুহূর্ত ভাবল ডিন, ওই লোকটা আপনার বন্ধু? হ্যাঁ। ওর কাছ থেকে ভয়ের কিছু নেই। না। নাও, শুয়ে পড়ো এখন। কম্বলটা গা থেকে ফেলো না। আবার তো কাঁপুনি শুরু হয়েছে। সিগারেট খাবে? প্লিজ। বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে সিগারেটের বাক্স বের করলো সোহানা। নিজেই একটা সিগারেট ধরিয়ে ডিনের ঠোঁটে লাগিয়ে দিল। একটা আষ্টে রাখলো বিছানার উপর। ক্লান্ত কণ্ঠে ডিন বলল, কেন জানি না, যখনই যা করতে যাই সব ভুল হয়ে যায় আমার। আপনাকে খুঁজে বের করে আমাকে বাঁচানোর জন্যে একটা ধন্যবাদ দিতে এসেছিলাম। একগুচ্ছা ফুল আনতে চেয়েছিলাম, কিন্তু কি করলাম? মদ খেয়ে পার মাতাল হয়ে ঘরে ঢুকলাম। আসার পর থেকে কি কি অকাজ করেছি বলুন তো? তেমন কিছু না, বেশি মদ খেলে যা হয়। এছাড়া স্বাভাবিকই ছিলে। তার মানে মাতলামি করেছি। যাক, সত্যি কথাটা বলার জন্যে ধন্যবাদ। তুমি জিজ্ঞেস করাতেই বলেছি, হাসলো সোহানা। তবে বেইবি বলে ডাকনি আর। যাক, শুনে ভালো লাগছে। হাসিটা ফিরিয়ে দিল ডিন। এই প্রথম ওর স্বাভাবিক হাসি দেখল সোহানা। তাতে ব্যঙ্গ কিংবা তিক্ততা নেই। এখন বলি, আমার জন্যে যা করেছেন আপনি, কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই আমার। বোঝা যাচ্ছে মাতলামি কেটে গেছে তোমার। খাবে কিছু? রেস্টুরেন্ট থেকে কিছু আনিয়ে দেব? না, লাগবে না। দ্বিধা করল ডিন। তবে রান্নাঘরটা দেখিয়ে দিলে নিজেই কফি বানিয়ে নিতে পারতাম। রাত দুটোই কফি, ঘুম চলে যাবে তো। সেটাই তো চাই। পরিস্থিতি হালকা করার চেষ্টা করল ডিন, কিন্তু কণ্ঠস্বর শান্ত রাখতে পারল না। সোহানা দেখল ওর সিগারেট ধরা হাতটা কাঁপছে। ও বলল, এরকম কি প্রায়ই ঘটে এই দুঃস্বপ্ন? প্রায়ই। সিগারেট টানতেও কষ্ট হচ্ছে ডিনের। আমাকে বললে মনের বোঝা হালকা হবে। হালকা হবে? মনে হয় হবে। পত্রিকায় পড়ে থাকতে পারেন, আমিরাত এয়ারলাইন্সের একটা ট্রাইডেন্ট প্লেন গত সেপ্টেম্বরে হাইজ্যাক করা হয়েছিল। আমি ছিলাম আমি ছিলাম ওটার সেকেন্ড অফিসার। কিছুদিন ধরে প্রচুর হাইজ্যাকিং হচ্ছে। তাছাড়া গত সেপ্টেম্বরে 2 সপ্তাহ খবরের কাগজ পড়া বা টেলিভিশন দেখারও সুযোগ পায়নি তেমন। শূন্যের দিকে তাকিয়ে রইল ডিন। দুজন আত্মঘাতী জঙ্গি। সৌদি আরব থেকে প্লেনে ওঠে ওরা। রোমে ল্যান্ড করতে আমাদের বাধ্য করে। মাটিতে নামতেই ওরা ভারতের জেলখানায় আটকানো ওদের দোসর 3 জঙ্গির মুক্তি দাবি করে। নইলে সমস্ত যাত্রীসহ পুরো প্লেনটাই বোমা মেরে উড়িয়ে দেবে বলে হুমকি দেয়। পুরো 18 ঘন্টা ধরে চলে বিভিন্ন দেশের কর্তৃপক্ষের সঙ্গে কথা চালাচালি। সিগারেটটা আস্টেটে টিপে নেভানোর চেষ্টা করলো, কিন্তু হাত এতই কাঁপছে পারল না। শেষে সোহানা সিগারেটটা নিয়ে নেভিয়ে দিল। 3 জন লোককে খুন করেছি আমি। চোখ মুদল ডিন। ওদের একজন শিশু। তার মানে? সোহানার একটা হাত আঁকড়ে ধরল ডিন। সোহানা বুঝল নিজের অজান্তেই কাজটা করছে। বলল, ঘন্টার পর ঘন্টা ধরে এক নাগারে ভয়ানক চাপ সইতে পারছিলাম না।
12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা চলছিল তো চলছিলই। ওহ ক্রাইস্ট! এ ওই শয়তানগুলোর উপর কি যে রাগ হচ্ছিল। ভয় চলে গেল একটা সময়। খেপামি তৈরি হলো। মনে মনে গালি দিতে লাগলাম। শয়তানের দল, তোদের এত বড় সাহস! এতগুলো যাত্রীকে, মহিলা শিশুদের হুমকি দিস, এমন কষ্টের মধ্যে রেখেছিস। এক হাতে গাল ডলল। আসলে আসলে আপনাকে বোঝাতে পারবো না পরিস্থিতিটা। ভয়ানক, চাউর চাপ, ভয়াবহ। দীর্ঘ একটা মুহূর্ত চুপ করে থেকে আবার বলল ডিন, নিয়মমাফিক যা করা উচিত তাই করে যাচ্ছিলাম আমরা, মানে প্লেনের লোকেরা। যাত্রীদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছিলাম। মনে মনে বিদ্রোহী হয়ে উঠলাম। এর মানে কি অনন্তকাল ধরে চুপ করে বসে থাকতে হবে? আর থাকার পর যে বাঁচানো যাবে সবাইকে, তার নিশ্চয়তা কি? ওই শয়তানগুলোর উপর নির্ভর করে চুপচাপ হাত গুটিয়ে থেকে মনে মনে প্রার্থনা করা যে ওরা আমাদেরকে ছেড়ে দেবে, নিশ্চিত হতে পারছিলাম না। তারপর একটা সময় এলো যখন জঙ্গিদের একজন বাইরে চলে গেল কর্তৃপক্ষের উচ্চপদস্থ কারো সঙ্গে দেন দরবার করার জন্যে। অন্যজন হাতে গ্রেনেড নিয়ে সিটের সারির মাঝখানে দাঁড়িয়ে রইল। একটা মিলস বম। পিনটা খোলেনি। সোহানের দিকে তাকালো ডিন। ওর চোখে আগুন। শুধু ওই পেনটা টেনে খুলে দিলেই হলো। ওই একটা পেনের উপর নির্ভর করছে এতগুলো মানুষের জীবন। বুঝতে পারছেন অবস্থাটা? পারছি। যাত্রীদের খাবার সময় হলো। ট্রে হাতে একজন হোস্টেস রান্নাঘরের দিকে এগোলো। আর তখনই দেখতে পেলাম সুযোগটা। জঙ্গির কাঁধে ঝোলানো রয়েছে একটা SMG। গ্রেনেডটা আলতোভাবে ধরে রেখেছে হাতে। হোস্টেসকে থামিয়ে ওর হাত থেকে ট্রেটা নিয়ে আমি রওনা হলাম রান্নাঘরে। রান্নাঘরে তাকে একটা খাটো হাতলওয়ালা হাতুড়ি পাওয়া গেল। কাজটা করব কিনা ভেবে ঘামতে শুরু করলাম। খুব ঠান্ডা মাথায় লোক আমাদের ক্যাপ্টেন খুব ঠান্ডা মাথার লোক আমাদের ক্যাপ্টেন। আমার অস্থিরতা দেখে উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন তিনি। তার কথা ভাবলাম। হাতুড়িটা হাতে নিয়ে বারবার বিড়বিড় করতে লাগলাম, বোকামি করো না দিন। যদি কাজটা ঠিকমতো করতে না পারো, উল্টোপাল্টা কিছু ঘটে যায়, সর্বনাশ হবে। কিন্তু এত বড় সুযোগ হাতছাড়া করতেও ইচ্ছে করছিল না। ট্রেনের নিচে হাতুড়িটা লুকিয়ে নিয়ে খাবার সহ বেরিয়ে এলাম রান্নাঘর থেকে। জঙ্গিটার কাছে গিয়ে হাত থেকে ট্রে ফেলে হাতুড়ি ঘুরিয়ে হেইও বলে বাড়ি মারলাম ওর কবজি সই করে। ডিনের চোখে শূন্য দৃষ্টি। কণ্ঠস্বর ক্ষীণ হয়ে এলেও কথাগুলো জড়ানো আর দ্রুততর হচ্ছে। গ্রেনেডটা ওর হাত থেকে ফেলে দিতে পারলেই আর কোনো সমস্যা ছিল না। কিন্তু মিস করলাম। মানে বাড়িটা লাগলো ঠিকই, কিন্তু ততটা জোরে নয়। গ্রেনেডটা ধরে রেখে লাফিয়ে সরে গেল। টান দিয়ে খুলে ফেললো পিনটা। আমিও ছাড়লাম না। ওর মাথায় বাড়ি মারলাম। ও পড়ে গেল। আমি পড়লাম ওর উপর। গ্রেনেডটা পড়ার শব্দ কানে এলো। তাকিয়ে দেখি গড়িয়ে চলে যাচ্ছে ওটা সিটের নিচে। বেচারা সেই লোকটাও গ্রেনেড দেখে বউ বাচ্চাকে বাঁচাতে ওটার উপর ঝাঁপ দিল। ক্রাইস্ট! সাহস আছে বলতে হবে ওর। তারপর শুরু হলো নরক গুলজার। বোমা ফাটার শব্দ, হইচই, চিৎকার। কথা বলতে গিয়ে ভীষণভাবে দাঁতের দাঁত দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে এখন ডিনের। এপাশ ওপাশ মাথা দোলাচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ওর হাতটা শক্ত করে ধরে রেখে অপেক্ষা করছে সোহানা। কিন্তু ডিনের স্বাভাবিক হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রচণ্ড অসহায় দেখাচ্ছে ওকে এই মুহূর্তে। অবশেষে আবার কথা বলল। একটা ভয়ঙ্কর ঘটনা। বিস্ফোরণে প্লেনের এক পাশের দেয়াল উড়ে গেল। বেশিরভাগ ধাক্কাটাই গেল দেয়ালের উপর দিয়ে। যে লোকটা ঝাঁপ দিয়েছিল তার কিছু হলোও না। ওর স্ত্রীও বেঁচে গেল।
কিন্তু মারা গেল ওই বাচ্চা মেয়েটা আর ওর পিছনের দুজন লোক। বাইরে বেরিয়েছিল জেল জঙ্গি, কারো কোনো ক্ষতি করার আগেই ওকে আটকে ফেলা হলো। ভিতরের লোকটাকে মাথায় বাড়ি মেরে কাবু করে ফেলেছি, ও আর কিছু করতে পারল না। তারপর তদন্ত কমিটি গঠিত হলো, হঠকারিতার অভিযোগ আনা হলো আমার বিরুদ্ধে। সে অভিযোগটা ভিত্তিহীন ছিল না। তারপর শুয়ে শুয়ে এমনভাবে হাঁপাতে থাকলো দিন, যেন বহু মাইল পথ দৌড়ে এসেছে। মুখে নেমে এলো দুঃখ ভরা চিতির কালো ছায়া। এখন আপনি হয়তো বলবেন, এতে আমার কোনো দোষ ছিল না, নিছকই দুর্ভাগ্য। আমার সব বন্ধুই এ কথা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে, অন্তত আমার মুখের উপর সত্যি কথাটা বলার সাহস দেখায়নি। শান্ত কণ্ঠে সোহানা বলল, ওরা কি বলল কিংবা আমি কি ভাবলাম তাতে কিছু যায় আসে না। এটা তোমার সমস্যা ডিন, তোমাকেই সামলাতে হবে। কেউ তোমার জন্য কিছু করতে পারবে না। অবাক হলো ডিন। জি স্যার, আপনি সত্যি সত্যি কঠিন চরিত্রের মানুষ। তবু আমার খুব জানতে ইচ্ছে করছে আপনি কি ভাবছেন। আমি কিছুই ভাবছি না। যদি তুমি সফল হতে, হিরো হয়ে যেতে, পত্রিকায় বড় করে হেডিং ছাপা হতো, দুঃসাহসী পাইলটের দুর্দান্ত কৃতিত্ব, অনেকেই তখন ভাবতো না দুঃসাহসী হতে গিয়ে কতটা ঝুঁকি নিয়েছ তুমি। ব্যাপারটা উল্টো হয়ে যেতে পারত। এখন যেমন হয়েছে, এখন তো খারাপই হয়েছে, খুব খারাপ। তবে আমার ধারণা বাধা দেয়া দরকার, নইলে জিম্মি করে ওরা পার পেয়ে যেতে থাকলে মহামারীর মতো ছড়িয়ে পড়বে এ ধরনের ঘটনা। কিন্তু বাধা দিতে গিয়ে একটা বাচ্চা আর দুজন মানুষকে যে খুন করলাম। প্রতিদিনই কোনো না কোনোভাবে মারা যাচ্ছে মানুষ, দুর্ঘটনায়, গুলি খেয়ে, বোমা বিস্ফোরণে, আরও নানাভাবে। সবচেয়ে বেশি মরছে না খেতে পেয়ে। আর আপনি বলতে চান তার সঙ্গে আরও একজন বা দুজন যুক্ত হলে কোনো ক্ষতি নেই? দারুণ দারুণ। দু একজন মারা গিয়ে যদি 100 বা 200 লোককে বাঁচিয়ে দেয়, সেটাকে ভালোই বলতে হবে। মহামারীটাও বন্ধ হবে। চুপচাপ দেয়ালের দিকে চেয়ে বসে থাকলো ডিন ঝাড়া 2 মিনিট। তারপর ফিরল সোহানার দিকে, দৃষ্টিতে মুগ্ধতা। না, আপনি সত্যিই বুদ্ধিমতী মিস সোহানা চৌধুরী, এভাবে কিন্তু ভাবিনি আমি। হাসি ফিরে এলো ডিনের। লম্বা দম নিয়ে শব্দ করে ছাড়ল, আপনি আমাকে বাঁচালেন। এমনিতে বেশিরভাগ সময় ভালোই থাকি আমি, দুঃস্বপ্নটা না দেখলে। তখন ঘুমটাকে একটা আতঙ্ক মনে হয়। কিন্তু সারাক্ষণ তো আর জেগে কাটাতে পারে না মানুষ। এখন তো আর ঘুমোতে নিশ্চয় কোনো অসুবিধে নেই? না, আবার হাসলো ডিন। কফিও খেতে চাই না আর। আমার মনের বোঝা অনেকখানি হালকা করে দিয়েছেন, আমি কৃতজ্ঞ। ভোর রাতের দিকে বিছানায় এসে উঠল সোহানা। রানার গায়ের চাদরটা একটু তুলে গুটিসুটি মেরে আলগোসে ওটার নিচে ঢোকার তাল করছে। এই কি হচ্ছে? জানতে চাইল রানা। তুমি না ক্লান্ত? সেজন্যই তো এলাম, খিলখিল করে হাসলো সোহানা। তোমার গায়ের বদখত সুবাস নাকে না গেলে চট করে ঘুম আসে না আমার। চাপা মারছি না, সত্যি। শুধু সুবাসেই চলবে নাকি আরো কিছু? কেবল ওতে সন্তুষ্ট হতে তো দেখিনি তোমাকে আজ পর্যন্ত কোনো। রানার মুখে হাত চাপা দিল সোহানা। চুপ বদমাইশ, মারবো এক বক্সিং। কাজ ফেলে খালি অসভ্য কথা বলেই এক গরান দিয়ে উঠে এলো রানার বুকে। হাসতে চেষ্টা করে পারল না রানা। ওর ঠোঁটে চেপে বসেছে সোহানার ঠোঁট। সাত, ওই তাকের উপর পড়েছিলে তুমি, কিছুক্ষণ পর পর জ্ঞান হারাচ্ছিলে। জ্ঞান ফিরলে চোখ পড়ছিল নদীর ওপারের রাস্তাটার উপর। গাড়ি দেখলেই হাত নেড়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিল ওদের চোখে পড়ার আশায়। তারপর সোহানা জিজ্ঞেস করল। পরদিন রান্নাঘরে খাবার টেবিলে বসে কথা বলছে সোহানা, ডিন ও রানা। খুব একটা আশা করতে পারছিলাম না আমি। ওইটুকু সামান্য জায়গা পেরোতে কয়েক সেকেন্ডের বেশি লাগে না কোনো গাড়ির। তাছাড়া বাঘ যখন রাস্তার দিকে মনোযোগ থাকে ড্রাইভারের অন্য কোনো দিকে তাকানোর সুযোগ নেই। একটা ধূসর পিজোর কথা তোমাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি জবাব দিয়েছিলে ওটা নদীতে
পড়তে দেখনি। আদেও গাড়িটা দেখেছিলে তো? পিজো কিনা তা বলতে পারবো না, তবে নদীর ওপারের ওই রাস্তাটায় ধূসর রঙের একটা গাড়ি দাঁড়িয়েছিল কিছুক্ষণ। দাঁড়িয়েছিল? তুমি শিওর? হ্যাঁ। কতক্ষণ ছিল? মাথা নাড়ল ডিন। জানি না, মাথা ঘুরছিল। প্রথমে এলো ডোর মোবিলটা, তারপর আরেকটা গাড়ি। দুটো গাড়ি কিছুক্ষণ দাঁড়িয়েছিল ওখানে। ডোর মোবিল? হ্যাঁ, ওরকমই কিছু হবে। ভ্যান সম্পর্কে খুব বেশি কিছু জানি না। ভ্যান থেকে নামলো দুজন নান। নান? একসঙ্গে বলে উঠল সোহানা ও রানা। হ্যাঁ, নান হলে অসুবিধে কি? ওরা কি গাড়ি চালায় না? ডিনের কথার জবাব না দিয়ে রানার দিকে তাকালো সোহানা। জোয়ালিনের বোনের সঙ্গে দেখা করে টাকা চাইতে এসেছিল একজন নান। মাথা ঝাঁকালো রানা। মুখ খুলতে গিয়েও দুজনকে চিন্তিত দেখে থেমে গেল ডিন। বুঝলো কোনো একটা জরুরি বিষয় নিয়ে ভাবছে ওরা। তারপর ধীরে ধীরে রানা বলল, আরেকটা কাকতালীয় ঘটনার মধ্যে পড়লাম বোধহয় আমরা, কিংবা সলিলের উধাও হওয়া আর রিয়ার ব্ল্যাকমেইল, এই দুটো ঘটনার মধ্যে সম্পর্ক এখন আর অস্বীকার করা যাবে না। সোহানা বলল, আগে ওর কথাগুলো সব শোনা যাক, শুনলেই বোঝা যাবে। আবার ডিনের দিকে ফিরল। ভ্যানটা আসার পর থেকে যা যা ঘটেছে সব বলতে পারবে? যেটুকু দেখেছি বলতে পারবো। ওটা এসে বাকের কাছে থামলো। দুজন নান বেরিয়ে এলো। আগেই বলেছি, মাথার ভিতরটা ভালো ছিল না, তাই প্রথমে ওদেরকে দুটো পেঙ্গুইন দেখেছি। গাড়ি থেকে নেমে সামান্য হেঁটে গিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। হাত নেড়ে ওদের চোখে পড়ার চেষ্টা করেছি, কিন্তু আমাকে দেখেনি ওরা, কিংবা দেখেও দেখেনি। তারপর আবার বেহুশ হয়ে গেলাম। একটা সিগারেট খাই, অসুবিধে হবে? ওই যে প্যাকেট, দেখিয়ে দিল সোহানা। সিগারেট ধরিয়ে কিছুক্ষণ চুপচাপ ভাবল ডিন। কতক্ষণ পর আবার হুশ ফিরেছিল বলতে পারবো না। ভ্যান আর নানেরা তখন ও ছিল ওখানে। আর একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলাম ভ্যানের সামান্য পেছনে। ওটার পাশে দাঁড়ানো একজন লোক নিচু হয়ে ঝুঁকে গাড়ির এক পাশের দরজা ধরে টানছিল। টেনে পাল্লাটাকে গাড়ির ছাদে তুলে দিল। সোহানা বলল, কিন্তু গাড়ির দরজা তো ছাদে তোলা যায় না। জানি, ওখানে বসে বসে ভেবেছি এটা নিয়ে, কিন্তু এই কাজটাই করেছিল লোকটা। নিচু হয়ে দরজার নিচের দিকটা ধরে টান দিয়ে উপরে তুলে ফেলেছিল। রানার দিকে তাকালো সোহানা। মাথা নাড়ল রানা। ডিনের দিকে ফিরল সোহানা। তারপর? কিছু না, আবার বোধহয় জ্ঞান হারিয়েছিলাম। হুঁশ ফিরলে চারপাশে হাতড়ে আমার কোটটা খুঁজতে শুরু করলাম। ওটা নেড়ে ওদেরকে সংকেত দেওয়ার জন্যে। আমার ধারণা কয়েক মিনিট বেহুশ ছিলাম। গাড়িটাকে আর দেখলাম না। ভ্যানটা তখনও আছে, নানেরাও আছে, লোকটা ওখানে নেই। এদিক ওদিক তাকিয়ে পাহাড়ের একটা দেয়ালের মাথায় দেখতে পেলাম লোকটাকে। আজব ভঙ্গিতে দাঁড়িয়েছিল, অদ্ভুত দেখাচ্ছিল, যেন একটা ক্রুশ। সোহানা বলল, তুমি বলতে চাইছ দুই হাত দুদিকে সরিয়ে দিয়েছিল? নিজের হাত দুদিকে লম্বা করে জিজ্ঞেস করলো। এভাবে? না, দুই হাত উঁচু করে কোনোই বাঁকিয়ে দুদিকে ছড়ালো ডিন। হাত দুটো মুখের কাছে নিয়ে এলো। এভাবে? রানা বলে উঠল, বুঝেছি, দূরবীন দিয়ে দেখছিল। চোখ মিটমিট করলো ডিন। আরে তাই তো, ঠিকই তো বলেছেন আপনি। তার মানে শয়তানটা আমাকে দেখেছে, কিন্তু বাঁচানোর কোনো চেষ্টাই করেনি, বরং মেরে ফেলার চেষ্টা করেছে। সোহানা বলল, পরদিন সকালে তিনজন খুনিকে পাঠিয়েছে তোমাকে শেষ করে দেওয়ার জন্যে। প্রথমে সোহানার দিকে, তারপর রানার দিকে, তারপর নিজের হাতের সিগারেটটার দিকে তাকিয়ে রইল ডিন। বিড়বিড় করে বলল, মাই গড,
বিশ্বাস করতেই তো কষ্ট হচ্ছে। অবিশ্বাসের কিছু নেই, সোহানা বলল। ন্যানেরা ছিল ভ্যানটার পাশে দাঁড়ানো, আর লোকটা পাহাড়ের দেয়ালে। রানা জিজ্ঞেস করলো, ধূসর গাড়িটার কি হলো? চোখ বন্ধ করে ভাবতে লাগলো ডিন। বেশ কিছুক্ষণ পর আবার চোখ মেলে মাথা নাড়ালো। জানি না, ওটাকে আর দেখিনি। সোহানা বলল, চালিয়ে নিয়ে চলে গেলে নিশ্চয় তোমার চোখে পড়তো। কি জানি, বেহুশ হয়ে থাকলে আর দেখব কিভাবে। যাই হোক, 2 মিনিট। কোট নেড়ে এতটাই ক্লান্ত হয়ে গেলাম, একেবারে নেতিয়ে পড়লাম তাকের উপর। মুখ বাঁকালো ডিন। কাঁদতে ইচ্ছে করছিল তখন। আবার বেহুশ হয়ে গেলাম। হুঁশ ফিরলে দেখি ভ্যানটাও নেই, শূন্য রাস্তা। ওদের চলে যেতে শুনিনি, ইঞ্জিনের শব্দ টব্দ কিচ্ছু না। দীর্ঘ সময় ধরে মস্ত ঘরটায় নীরবতা বিরাজ করলো। কৌতূহলী হয়ে বারবার সোহানা ও রানার দিকে তাকাচ্ছে। ওদের শূন্য দৃষ্টি মনে কিসের খেলা চলছে কিছুই ফাঁস করল না। তারপর রানা বলল, ওই দরজাটাই লাশ খুঁজে না পাওয়ার বড় সূত্র। আস্তে মাথা ঝাঁকালো সোহানা। আমারও তাই মনে হচ্ছে। নানদের ব্যবহার করা হয়েছে। ব্ল্যাকমেইল আর নানের সঙ্গে এদের নিশ্চয় সম্পর্ক আছে। আছে, ওরা আসল নান নয়, ওটা ছদ্মবেশ। আর চুপ থাকতে পারল না ডিন। আপনারা কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। ওর কথা যেন কানেই ঢুকলো না কারো। নিজের হাঁটুতে কিল মেরে রানা বলল, ও বুঝেছি। ভুরু কুচকে ওর দিকে তাকালো সোহানা। কি বুঝেছ? আমরা আমরা মনে করেছিলাম কাউন্টার ইন্টেলিজেন্স বা ওই ধরনের কোনো গ্রুপ কিংবা জঙ্গিরা কিডন্যাপ করেছে সলিলকে। করেনি? শোনো, জোয়ালিনের বোনের ঘটনাটা প্রমাণ করছে একদল অপরাধী সংঘবদ্ধ হয়ে একটা ব্ল্যাকমেইলিং প্রতিষ্ঠান তৈরি করেছে। নানাভাবে খোঁজখবর করে ওরা মানুষের দুর্বলতা জেনে নিয়ে ওদের নিয়মিত ব্ল্যাকমেইল করে আসছে। সলিলের মতো একজন মানুষকে পেলে কাজে লাগানোর মতো কত তথ্য জোগাড় করতে পারবে ওরা, ভেবে দেখো। ঘড়ি দেখলো সোহানা। মাথা তুলে রানার দিকে তাকিয়ে বিড়বিড় করলো, হেনরি ক্লিঙ্গার, শ্যাতো ল্যানসিউ। ডিন জিজ্ঞেস করলো, কি? ওর দিকে ফিরে সোহানা বলল, ওহ সরি, আসলে আমরা ভাবছি। মনের কথা মুখে বেরিয়ে আসছে। সেটা না বোঝার মতো বোকা নই আমি। ডিন জবাব দিল। উঠে দাঁড়ালো সোহানা। ডিনের পিছনে এসে দাঁড়ালো। ওর 2 কাঁধে হাত রেখে আলতো চাপ দিয়ে বলল, ডিন, আমাকে আর রানাকে কয়েকদিনের জন্যে একটা জায়গায় যেতে হবে। তুমি কি করবে? আমি আমি তো বেকার। চাকরি করার সময় যৎ সামান্য যা জমিয়েছিলাম সেগুলোই ভেঙে খাচ্ছি এখন। তবে তাতেও আর বেশি দিন চলবে না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো ছাড়া এ মুহূর্তে আর কোনো কাজ নেই আমার। জিজ্ঞেস করলেন সেজন্যে বললাম, আমার বেকারত্ব নিয়ে ভাবতে হবে না আপনাকে, বরং একটা কথার জবাব জানার জন্যে অস্থির হয়ে উঠেছি। কি ঘটছে আসলে, দয়া করে বলবেন আমাকে? শোনো, প্রশ্নটা এড়িয়ে গেল সোহানা। ইচ্ছে করলে এ বাড়িতে কিছুদিন থাকতে পারো তুমি। এখানে ভালো না লাগলে অন্য কোথাও পাঠাতে পারি। আরও খোলামেলা, আরও ভালো জায়গা আছে। আসলে সত্যি কথাটা হলো, আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত তোমাকে লুকিয়ে রাখতে চাইছি। লুকিয়ে কেন? ও বুঝেছি, আমি তো তথ্যের ভাণ্ডার, অনেক কিছু দেখে ফেলেছি। ওগুলো আপনাদের কোন কাজে লাগবে বলবেন কি? বলতে পারছি না ডিন, বিশ্বাস করো, অসুবিধা আছে। চেয়ার থেকে উঠে সোহানার মুখোমুখি হলো ডিন। আপনারা না বললেও অনেকটাই অনুমান করে ফেলেছি আমি। আমার ফ্লিট স্ট্রিটের বন্ধু আমাকে সলিল ছিলেন নাম জানিয়েছে। নদীতে পড়ে যাওয়া ওই ধূসর গাড়িটার মধ্যে ছিল আপনাদের বন্ধু, তাই না? ও না না, তা ছিল না। ওকে তো কিডন্যাপ করা হয়েছে ব্ল্যাকমেইল করার মতো তথ্য জোগাড়ের জন্যে। ওকে উদ্ধার করতে যাবেন আপনারা? মুচকি হাসলো। এসব বুঝে ফেলার জন্যে আমাকে একটা স্বর্ণপদক না হোক ব্রোঞ্জ দেওয়া উচিত আপনাদের। ভবিষ্যতে নিজেদের ভাবনাগুলো
আমার সামনে আর জোরে জোরে না ভেবে মনে মনেই ভাববেন। উদ্বিগ্ন হয়ে রানার দিকে তাকালো সোহানা। রানা বলল, সব ওকে খুলেই বলো, নইলে গিয়ে আবার ফ্লিট স্ট্রিটের বন্ধুকে জিজ্ঞেস করবে, জানাজানি হয়ে যাবে, শরীরের ক্ষতি হতে পারে তাতে। হয়তো আমরা পৌঁছানোর আগেই ওর মুখ বন্ধ করে দেয়া হবে তখন। রানার দিকে ফিরে শান্ত কণ্ঠে ডিন বলল, এমনিতেই 3টে জীবন শেষ হওয়ার জন্যে আমি দায়ী। আমার কারণে আরেকটা জীবন শেষ হয়ে যাক তা আমি চাই না। আমার উপর ভরসা রাখতে পারেন। আমি জানি ডিন, সোহানা বলল। বসো। কাঁধে চাপ দিয়ে ডিনকে আবার চেয়ারে বসিয়ে দিল। 3 মিনিট পর ডিন জিজ্ঞেস করলো, তাহলে সলিল সেনকে উদ্ধার করতে সে এত ল্যান্সিউতে যাচ্ছেন আপনারা? পিরেনে যে? হ্যাঁ, বলতে গেল সোহানা। ফরাসি পুলিশকে জানালেই হয়, ওরাই উদ্ধার করে আনবে। আমি তো দেখছি ভালো প্রভাব আছে আপনার ওখানে। রানার দিকে তাকালো সোহানা। শ্রাগ করলো রানা। ডিনের দিকে ফিরল। পুলিশের চেয়ে অনেক ভালোভাবে কাজটা করতে পারবো আমরা ডিন। ওদের অনেক ঝামেলা। সে তো ঘেরাও করার জন্যে বৈধ কাগজপত্র, অনুমতি জোগাড় করতে হবে। তাতে দেরি হবে। আর পুলিশ আসতে দেখলে সলিলকে তখনই মেরে ফেলতে দ্বিধা করবে না ব্ল্যাকমেইলাররা। তাহলে কি করতে চান? সে এততে ঢুকে সবাইকে গুলি করে মেরে বন্ধুকে বের করে আনবেন? না, প্রথমে তা করতে চাইব না। চুপচাপ ঢুকে চুপচাপই ওকে বের করে আনার চেষ্টা করব। আপনারা দুজন মিলে? আমরা ব্যাকআপের ব্যবস্থা করেই যাব, বলল রানা। সলিলকে নিরাপদ জায়গায় রেখে তারপর ব্ল্যাকমেইলারদের খবর জানাবো পুলিশকে। তখন ওরা যা করার করবে। বুঝলাম। সোহানার দিকে তাকালো ডিন। আপনি আমাকে থাকতে বলছেন, এখানে যে আমি নিরাপদ তার গ্যারান্টি কি? ওরা তো এখানে এসেও আমাকে খুন করে রেখে যেতে পারে। বরং আপনাদের সঙ্গে থাকলেই আমি বেশি নিরাপদ। সুতরাং আমাকে সঙ্গে নিয়ে যাওয়াটাই কি ঠিক হবে না? মাথা নেড়ে উঠে দাঁড়ালো সোহানা। না, সরি ডিন, তোমাকে নেওয়া যাবে না। আমি আপনাদের কাজেও তো লাগতে পারি। আমি শ্যাততে গিয়ে দেখে আসতে পারি সলিল সেন আছে কিনা। বিস্মিত চোখে ওর দিকে তাকালো সোহানা। অসম্ভব, তোমাকে ওখানে যেতে দেওয়ার প্রশ্নই ওঠে না। একটা কথা বলুন তো আমাকে, হাত নেড়ে জিজ্ঞেস করলো ডিন। ঢুকবেন কি করে ওখানে? শ্রাগ করলো সোহানা। এখনো জানি না। প্রথমে ওখানে যাব, পরিস্থিতি বুঝবো, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করব। আর ইতিমধ্যে সলিল সেনের পায়ের নিচে লাইটার ধরে পায়ের পাতাটা পুড়িয়ে ফেলুক ওরা। ওসব নিয়ে মাথা ঘামিও না তুমি ডিন, সোহানা বলল। যত তাড়াতাড়ি সম্ভব ওকে বের করে আনবো আমরা। রানার দিকে ফিরল। রয়কে সব জানিয়ে যাব? হ্যাঁ, জানাও। আমি রানা এজেন্সির লন্ডন চিফকে ফোন করছি। আমাদের কিছু হলে কিংবা শ্যাততে গিয়ে আটকা পড়লে যাতে ব্যবস্থা নিতে পারে। ঘড়ি দেখলো রানা। জলিন আসবে 3টের সময়। ওকে কি বলা যায় বলো তো? কিছুটা অসহায় ভঙ্গিতেই যেন হাত নাড়ল সোহানা। ডিনকে যা যা বলেছি, জলিন সলিলকে চেনে, তাই ওকে বোঝানো কঠিন হবে না। চিন্তিত ভঙ্গিতে মাথা ঝাঁকালো রানা। ঠিক আছে, তুমি রয়কে জানাও। আমি লার্জ স্কেল ম্যাপ আর মিসেলিন গাইড নিয়ে বসছি। খাটের উপর পাশে শোয়া স্বামীর গায়ে কনুইয়ের গুঁতো দিয়ে এমিলি জিজ্ঞেস করলো, কি হলো? এত অন্যমনস্ক হয়ে ছাদের দিকে কি দেখছো? পুরানো ছাদ, ফাটল তো থাকবেই। দেখছি না হানি, ভারী স্বরে জবাব দিল কিলিঙ্গার। ভাবছি। কি ভাবছো? ভাবছি আমার প্রতি আর কোনো আকর্ষণ নেই তোমার। আরো জোয়ান কারোর দিকে চোখ পড়ল নাকি? কি যে বলো তুমি ডিয়ার, তোমার মতো জোয়ান কেউ আছে নাকি? কিন্তু আমি তো বুড়ো। দরজায় টোকার শব্দে বাধা পড়ল কিলিঙ্গারের কথায়। রেগে গিয়ে গলা চড়িয়ে জিজ্ঞেস করলো, কে? সরি বস, বিরক্ত করলাম। জলুইয়ের খুশি খুশি কণ্ঠ শোনা গেল বাইরে থেকে। লন্ডন থেকে একটা মজার খবর এসেছে। স্টার দিতে যাও, 5 মিনিটের মধ্যে আসছি। কিলিঙ্গার যখন স্টাডিতে ঢুকলো
জানালার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে তখন জলুই। দরজা খোলার শব্দে ঘাড় ফিরালো ও। পায়জামার উপর ড্রেসিং গাউন পরে এসেছে কিলিঙ্গার। মজার খবরটা কি মিস্টার জলুই? ডেস্কে বসলো কিলিঙ্গার। লন্ডনে সোহানা চৌধুরীর বাড়ির উপর নজর রাখার জন্যে লোক লাগিয়েছিলাম আমি, জলুই জবাব দিল। সন্দেহজনক কিছু দেখা গেলে খোঁজ নিতে বলেছিলাম। তাই খুব ভালো করেছ। আর তাতেই কাজটা হয়ে গেছে। ও খবর দিয়েছে কাল অনেক রাতে একজন মাতালকে সোহানার বাড়িতে ঢুকতে দেখা গেছে। লোকটার নাম ডিন। দারোয়ান ঢুকতে দিতে চাচ্ছিল না। রেগে মেগে তখন লোকটা বলেছে, জাহান্নামে যাও তুমি হাদা কোথাকার। সোহানাকে বলো পাহাড়ের তাক থেকে যাকে উদ্ধার করেছে সেই ডিন এসেছে। একটা হাত ডেস্কে লম্বা করে ফেলে আস্তে আস্তে টোকা দিচ্ছে কিলিঙ্গার। ধীরে ধীরে বলল, নিশ্চয় সোহানাকে কিছু জানাতে গেছে। শ্রাগ করলো জলুই। কে জানে, কিন্তু আমার মনে হচ্ছে সময় থাকতেই সলিল সেনকে এখান থেকে সরিয়ে ফেলা দরকার। কথাটা ভুল বলনি। তবে ডিন যদি কিছু দেখে থাকে আর সোহানাকেও বলে দেয়, এ জায়গার খোঁজ বের করা ওদের জন্যে সহজ হবে না। তারপরেও সাবধানের মান নেই। সোহানার উপর নজর রাখুক তোমার লোক। ঘন্টায় ঘন্টায় খবর দিতে বলবে। সোহানা কোথায় যায় কি করে সব জানতে চাই আমরা। ওসব আমি বলে দিয়েছি বস। টুলুজেও কথা বলেছি নিকোলাসের সঙ্গে। ওকে বলেছি সোহানা ফ্রান্সে ঢুকলে কোন দিকে যায় কি করে যেন নজর রাখে আর আমাদের জানায়। ও আরেকটা কথা, সোহানার সঙ্গে ওর বাড়িতে মাসুদ রানাও আছে। হাসলো জলুই। দুজনকেই জমের মতো ভয় পায় নিকোলাস। বলেছে ভুলেও ওদের সামনে যেতে রাজি নয় ও। তবে এই এলাকায় দেখলেই আমাদের খবর দেবে। তুমি নিশ্চয় ওদের ভয় পাও না মিস্টার জলুই? হা হা করে হাসলো জলুই। আমি বরং ওদের অপেক্ষায় পথ চেয়েই বসে থাকব। ওরা আসুক এখানে। উপযুক্ত প্রতিদ্বন্দ্বী না হলে পাঞ্জা ধরে আরাম আছে বলুন। 8 ডিন ওদেরকে সব কথা জানানোর 2 ঘন্টা পর মেঝেতে মস্ত একটা ম্যাপ বিছিয়ে তার উপর হুমড়ি খেয়ে আছে রানা। ডিভাইডার দিয়ে মাপছে। ফোনে কথা বলছে সোহানা। চুপচাপ বসে সিগারেট টানছে ডিন। তাকিয়ে আছে চেয়ারে বসা মহিলার দিকে। ঘণ্টাখানেক আগে এসেছে ও। সোহানার চেয়ে লম্বা 1 বছরের বড় হবে। ছোট করে ছাটা বাদামি চুলের রঙের চুল, বাদামি চোখ। পরনে ক্যামেল ট্রাউজার স্যুট, সামান্য খুঁড়িয়ে হাঁটে। স্পষ্ট উচ্চারণে ইংরেজিতে কথা বলে। তাতে স্কটল্যান্ডীয় টান। তবে এতই কম, ভালো করে খেয়াল না করলে বোঝা যায় না। লেড জোয়ালিন হেইফোর্ড, স্ট্যাটল্যান্ড ও ইনভারডেলের আর্লের মেয়ে শুনে অবাক হয়ে তাকিয়ে থেকেছে ওর দিকে। এখানে আসার পর থেকেই বিষয়গুলো উপভোগ করছে ডিন। সোহানা চৌধুরী, মাসুদ রানা, সলিল সেন। যদিও দেখেনি ওকে ডিন, তবু বুঝতে পারছে অন্য এক জগতের মানুষ যেন এরা। এদের সঙ্গে যাদের পরিচয়, যারা এখানে আসছে, তারাও সাধারণ মানুষের থেকে আলাদা। এদের সঙ্গ ভালো লাগছে ওর। কেমন একটা ট্রান্সের মধ্যে ধ্যানমগ্ন হয়ে ভাবছে ডিন। সোহানার কথায় ধ্যান ভাঙল। ফোন রেখে দিয়ে সোহানা বলছে, রয় বলল পিরেনিজ সীমান্তে একটা ছোট্ট গ্রামের 3 কিলোমিটার দূরে রয়েছে স্যাতো ল্যান্সিউ। গ্রামটা এত ছোট, মাত্র 5-7টা ছোট ছোট কুড়েঘর আছে ওখানে। কিন্তু কিছু মেষপালক থাকে ওখানে। গ্রামের কোনো নাম নেই। স্যাতো থেকে 8 মাইল দূরে আছে নিয়াও, আর 15 কিলোমিটার দূরে লোসে গ্রাম। মিসেলিন গাইডে লোসের নাম দেখো রানা। জোয়ালিনের জন্যে ওখানে রুম বুক করতে হবে। জোয়ালিন বলল, তোমরা থাকবে না সোহানা? না, আমরা তোমাকে ওখানে রেখে পাহাড়ের দিকে যাব।
তুমি হবে আমাদের যোগাযোগের এমার্জেন্সি লাইন। দুটো ফোন নম্বর দেয়া হবে তোমাকে, একটা ফ্রান্সের আর একটা লন্ডনের। হাসলো জোয়ালিন, নিরাপদ নিরুত্তাপ হাসি। সোহানা জিজ্ঞেস করলো, এতে হাসির কি দেখলে? ওই পার্বত্য অঞ্চলে টেলিফোন পাবো কোথায়? মোবাইলেও লাইন পাবে না, একমাত্র ওয়্যারলেস। তা কি ধরনের ইমার্জেন্সি ইমার্জেন্সি আশা করছো তোমরা? একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ফিরে না আসি আমরা, ধরে নেবে গন্ডগোল হয়েছে। ও, চিন্তিত ভঙ্গিতে নিজের দু হাতের দিকে তাকালো জোয়ালিন। কিংবা এমনও হতে পারে শ্যাত থেকেও তোমাকে ফোন করতে পারি। সেটা নির্ভর করবে ওখানে কি ঘটছে তার উপর। মুখ তুলল রানা। ওখানে টেলিফোন লাইন আছে? রয় বলল, আছে। বিশ্বযুদ্ধের সময় জার্মানরা ওই শ্যাততে ওদের হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করেছে। ওখান থেকে স্পেনে পালানোর রাস্তাগুলোর দিকে নজর রেখেছে। ওরা চলে যাবার পর কয়েকবার হাত বদল হয়েছে ওই শ্যাত, খুব সস্তায়, কারণ ওটার তেমন কোনো মূল্যই নেই আর। এখন ওখানে কারা বাস করছে জানে না ও। ডিন বলল, লেডি জোয়ালিন, আপনাকে সঙ্গে নিতে এই দুজনকে রাজি করালেন কি করে? লেডিটা বাদ দিন প্লিজ। থ্যাংক ইউ। রাজি করালেন কি করে? রানার দিকে তাকালো জোয়ালিন। কি জানি। মুখ তুলল রানা। মিসেলিন গাইডে একটা আঙুল রাখা। বলল, ওখানে লা লিও রু নামে একটা হোটেল আছে। 12টা ঘর, অ্যাটাচ বাথ, বিদে, সেন্ট্রাল হিটিং সিস্টেম। গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, সাদাসিধে তবে পরিষ্কার পরিচ্ছন্ন। রেস্টুরেন্টটাও ভালো। চলবে তোমার জোয়ালিন? চলবে। যে কোনো জায়গায় আমার জন্যে 5 স্টার হোটেল, যেখানে ভোর 5টায় উঠে গায়ে দোয়ানো শুরু করতে হবে না আমার। ডিন বলল, তাহলে 2টো রুম বুক করুন সোহানা। অধৈর্য ভঙ্গিতে ওর দিকে তাকালো সোহানা। এ নিয়ে কথা হয়ে গেছে আমাদের। হয়েছে, তবে কিছু কথা এখনো বাকি আছে। না না, আর বেইবি বলবো না। যেমন ধরুন, কেইভিং সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? কিংবা ধরুন পট হোলিং। হাত নাড়ল ডিন। না না, এখনো আমার কথা শেষ হয়নি, থামিয়ে দেবেন না। আমি রসিকতা করছি না। সন্ধিহান চোখে ডিনের দিকে তাকিয়ে আছে সোহানা। আছে, তবে খুব বেশি না। তাতে কি? তাতেই তো সব কিছু। ইদানিং আর যাই টাই না, তবে পুরো 4টি বছর আমার একমাত্র হবি ছিল গুহায় গুহায় বেড়ানো। জোয়ালিন জিজ্ঞেস করলো, কিন্তু ওরা যে কাজটা করতে যাচ্ছে তার সঙ্গে এর কি সম্পর্ক মিস্টার মার্টিন? মিস্টার বাদ প্লিজ, শুধু ডিন। প্রশ্নটা করায় খুশি হলাম।